ডিলিট করে দেই, তা না হলে আমার ইয়েতে জায়গা হয় না, বুঝছো? কারণ হচ্ছে অনেকগুলো ব্যাচ তো, সব আমার মোট 1 GB আমার জন্য ক্লাউডের বরাদ্দ রাখছে। তো যদি আমি ডিলিট না করি তখন দেখা যাচ্ছে আমার জায়গা স্পেস হয় না, তখন আবার নতুন করে রেকর্ড করতে অসুবিধা হয়। সেই কারণে আমি ওই একদিন পরে রেকর্ড গুলো ডিলিট করে দেই, এই জন্য যাদের দেখতে হবে একদিনের মধ্যে দেখে নিবা। আচ্ছা, আমরা আজকের পড়াটায় যেখানে যাব, খেয়াল করো, আমি একটা পিকচার তোমাদের দেখাই। এই যে হাইড্রার একটা লম্বচ্ছেদের ছবি আগেও আমরা দেখেছিলাম। এখানে একটু ভালো করে খেয়াল করে দেখো, হাইড্রার যে বহির্ত্বকের কোষ আমরা পড়েছি আর হাইড্রার অন্তত্বকের যে কোষগুলো, এর মধ্যে একটু ডিফারেন্স আছে, আকৃতিগত ডিফারেন্স আছে, আবার ফাংশনালও ডিফারেন্স আছে। আকৃতিগত ডিফারেন্সটা এখানে খেয়াল করো, আর ফাংশনালটা আমি এখন যখন বলবো তখন বুঝতে পারবে। দেখো, বাইরের যে কোষগুলো, সেই কোষগুলোর যেরকম আকার আকৃতি, ভিতরের কোষগুলোর কিন্তু আকার আকৃতি একটু অন্যরকম, একটু লম্বাটে টাইপের, আবার ভেতরে কি এক ধরনের সুতার মতো দেখা যায়, তাই না? এরকম ব্যাপারটার কারণটা কি? কারণটা হচ্ছে এই যে হাইড্রার সিলেন্টরন, এটার মধ্যেই তো হাইড্রা খাবারটা ডাইজেস্ট করে, ঠিক না? সিলেন্টরনের মধ্যে হাইড্রা খাবার ডাইজেস্ট করে, আর এই সিলেন্টরনটাকেই তো চারদিক দিয়ে ঘিরে রাখে হচ্ছে অন্তত্বক। যে কারণে অন্তত্বকের যে কোষগুলো, তাদের আকৃতি বা তাদের কার্যক্রম পুরোটাই প্রায় বলা যায় খাবার ডাইজেশনটাকে ঘিরে। খাবারটাকে কিভাবে ডাইজেস্ট করা যায়, কি করলে খাবারটা ডাইজেস্ট করতে সুবিধা হয়, যেহেতু অন্তত্বক দিয়ে সিলেন্টরনটা ঘেরা থাকে, তাই অন্তত্বকের কোষগুলো ওই খাদ্য পরিপাকের সাথেই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত। এই জন্য ওদের গঠনগত এবং কার্যগত পার্থক্য আছে। আমরা এখন অন্তত্বকের কোষের ছবি যদি আঁকতে যাই, আরেকটা ছবি আমি তোমাদের দেখাই। এই ছবিটা দেখো, এখানে এই বাইরের দিকটা হচ্ছে হাইড্রার বহির্ত্বক, এটা হচ্ছে হাইড্রার বহির্ত্বক, আর এটা হচ্ছে হাইড্রার অন্তত্বক। ক্লোজ ভিউতে তুমি দেখো বহির্ত্বকের কোষগুলোর শেপ কিরকম, এগুলো পেশি আবরণী কোষ, ওই যে ইন্টারস্টিশিয়াল কোষ, তাই না? ওই হচ্ছে তোমার নিউরোসাইট কোষ, কিছু একটা ছোট্ট জায়গার মধ্যে ওরা দেখানোর চেষ্টা করেছে। আর অন্তত্বকের কোষগুলো কেমন দেখো, একটু লম্বাটে, বেলুন টাইপের। এখন আমরা এখানে যেরকম ছবি দেখলাম, ঠিক আছে, এটা দেখলাম, কিন্তু আমরা নিজেরাও একটু অন্তত্বকের ছবি আঁকার চেষ্টা করি। সবাই একটা রাফ খাতা নাও, একবার অন্তত আমার সাথে তোমরাও আঁকবা, ঠিক আছে? আর নোটের মধ্যে দেয়া আছে, অসুবিধা নাই, পড়তে গেলে সমস্যা হবে না। স্টার চিহ্ন দিয়ে লেখো হাইড্রার অন্তত্বকের কোষসমূহ বা হাইড্রার অন্তত্বক। অন্তত্বককে আমরা কিন্তু বলবো এন্ডোডার্মিস, অনেক সময় বলা হয় গ্যাস্ট্রোডার্মিস। কারণ কি জানো, এই যে হাইড্রা, হাইড্রা ধরো এই হচ্ছে তার বহির্ত্বক, বহির্ত্বক, আর মনে করো এই হচ্ছে তার অন্তত্বক, অন্তত্বক। খাবারটা তো এখানে বসে ডাইজেস্ট হয়, তার মানে এই অন্তত্বকের কোষগুলোই ডাইজেশনে সাহায্য করে। খাদ্য ডাইজেশনটাকে অনেক সময় গ্যাস্ট্রিক বা গ্যাস্ট্রোডার্ম বলে চিহ্নিত করা হয়, বুঝতে পেরেছো? গ্যাস্ট্রোএন্টারোলজি, গ্যাস্ট্রো মানে হচ্ছে আমাদের গ্যাস্ট্রিক ট্র্যাক্ট, যেটার মধ্যে খাবারটা ডাইজেস্ট হয়। এই জন্য অন্তত্বকটাকে অনেক সময় গ্যাস্ট্রোডার্মিসও বলে, এন্ডোডার্মিসও বলে, আবার গ্যাস্ট্রোডার্মিসও বলে, একই জিনিস। এখন এই অন্তত্বকের কোষের আমরা ছবি আঁকতে যাচ্ছি, খেয়াল করো। আমরা তো জানি, মনে করো এই হচ্ছে মেসোগ্লিয়া, মেসোগ্লিয়া, মেসোগ্লিয়ার অবস্থান হচ্ছে বাইরে বহির্ত্বক আর নিচে অন্তত্বক, তার মাঝখানে মেসোগ্লিয়া। তাহলে এই মেসোগ্লিয়ার নিচে হচ্ছে অন্তত্বক। আমরা এখন অন্তত্বকের কোষের ছবিগুলো আঁকছি, দেখো কিরকম। বেশিরভাগ কোষই দেখতে অনেকটা এরকম বেলুনের মতো। তুমি তোমার সুবিধা মতো আঁকো, আমার এটা দেখে একদম হুবহু কপি করার দরকার নাই, এরকম আঁকো তুমি, এরকম আঁকলেই হয়ে যাবে। আঁকো, নামগুলো জানাই বেশি জরুরি।
শেপ সবারই প্রায় কম বেশি একরকম। অন্তত্বকের কোষগুলো এরকম, প্রত্যেকটা কোষের মাঝখানে একটা করে নিউক্লিয়াস দিয়ে দাও, কোষগুলো দেখতে এরকম। আমাদের বহির্ত্বকে যেমন পেশি আবরণী কোষ দেখেছিলাম এরকম, ঠিক সেরকম না। বহির্ত্বকে যে পেশি আবরণী কোষ দেখছিলাম তাদের আকৃতি ছিল এরকম, কিন্তু অন্তত্বকের কোষগুলো এরকম না, ওর মতো না, এইরকম দেখতে। এখন এই কোষগুলোর মধ্যে আবার দেখতে প্রায় একই রকম হলেও কাজ সবার একরকম নয়, এক একজনের কাজ এক এক রকম, সেই কারণে এদের নামও হবে ভিন্ন। দেখতে প্রায় একই রকম সবগুলো কোষ, একটু অল্প স্বল্প পার্থক্য আছে, কিন্তু কাজ এক একটার এক এক রকম, এবং সবারই কাজ হবে। কিন্তু মনে রেখো এটা হচ্ছে সিলেন্টেরন, ভেতরের দিকটা, দেহের অন্তত্বকের ভেতরের দিকটা হচ্ছে এটা। আর এখানে তো এক ধরনের কোষ থাকে জানো তো, স্নায়ু কোষ। অনেক বইয়ে স্নায়ু কোষটাকে অন্তত্বকের মধ্যে বর্ণনা করেছে, আবার অনেক বইয়ে বহির্ত্বকের মধ্যে বর্ণনা করেছে। আমরা বহির্ত্বকের মধ্যে স্নায়ু কোষটাকে বলে ফেলেছি, তাই এখন আমরা অন্তত্বকের মধ্যে কিন্তু আর স্নায়ু কোষ নিয়ে কথা বলবো না, আমরা এর নিচের অন্তত্বক নিয়ে কথা বলবো। এক ধরনের কোষ আছে যারা মিউকাস উৎপাদন করে। মিউকাস হচ্ছে একটা পিচ্ছিল পদার্থ, যেমন আমাদের লালার মধ্যে আছে। মিউকাসটা খুব লাগে হাইড্রার, কারণ কি, এই যে অন্তত্বক, ও তো এখানে কিছু কোষ আছে যার মাধ্যমে পরিপাক রস উৎপাদন করে, এনজাইম উৎপাদন করে, যেন এই খাবারগুলো হজম হয়ে যায়। হাইড্রা কিন্তু মাংসাশী প্রাণী, বিভিন্ন পোকামাকড় খায়, ছোট ছোট পোকামাকড় খায়, জুওপ্লাঙ্কটন খায়। তাহলে যে প্রোটিন জাতীয় খাবার সে খায়, সেই প্রোটিন জাতীয় খাবার ডাইজেস্ট করতে গেলে হাইড্রাকে একটা এনজাইম উৎপাদন করতে হয়, নাম প্রোটিয়েজ। এখন এই প্রোটিয়েজ এনজাইম এই থলির মধ্যে বা সিলেন্টেরনের মধ্যে খাবারটাকে ডাইজেস্ট করবে, ঠিক আছে, কিন্তু এমনও তো করতে পারে এই প্রোটিয়েজ এনজাইম হাইড্রার দেহটাকেই গলিয়ে দেবে, কারণ হাইড্রার দেহটাও তো প্রোটিন। দেখো আমরা যখন পাকস্থলীর মধ্যে আমাদের খাবারটা যায়, তখন আমরা পাকস্থলীর কোষগুলো দিয়ে এনজাইম উৎপাদন করি খাবারটাকে ডাইজেস্ট করার জন্য। মাছ মাংস যখন খাই, প্রোটিন জাতীয় খাবার, সেটাকে ডাইজেস্ট করার জন্য পাকস্থলীর এই ওয়াল থেকে আমরা এনজাইম উৎপাদন করি যেন এই খাবারটা গলে যায়। তো আমরা তো অনেক সময় মাছ মাংস খাই, প্রোটিন জাতীয় খাবার খাই, আবার পাকস্থলীটাও কিন্তু প্রোটিন। তাহলে যে প্রোটিন এই ভেতরে বসে খাবারটাকে হজম করে, যে এনজাইম, সেই এনজাইম এই পাকস্থলীর ওয়ালটাকেও তো গলিয়ে দিতে পারে, এটাকেও তো হজম করে ফেলতে পারে, পাকস্থলীটাকেও তো হজম করে ফেলতে পারে। সেটা কেন করে না? করে না এই কারণে যে আমাদের যে লালা গ্রন্থি আছে, সেই লালা গ্রন্থি থেকে অনবরত লালা রস নেমে এই পাকস্থলীর ভেতরে একটা অভ্যন্তরীণ স্তর তৈরি করে, যে কারণে এখানে বসে যে খাবারটা হজম হয় যে এনজাইমের কারণে, সেই এনজাইম পাকস্থলীর ওয়ালের সাথে আর লাগতে পারে না, সংলগ্ন হতে পারে না। মিউসিলেজ বা মিউকাস তাকে বাধা দেয়। আমাদের লালার মধ্যে সেই মিউকাসটা থাকে। হাইড্রার ক্ষেত্রেও তো তাই, হাইড্রার এই সিলেন্টেরনটাই তো পাকস্থলীর মতো, এখানে বসে যেহেতু সে খাবার হজম করবে, তাহলে এই এনজাইমের কারণে যেন তার নিজের ওয়ালটা, নিজের দেহটা ছিদ্র হয়ে না যায়, সেজন্য তার একটা প্রোটেকশনের দরকার আছে। সেই প্রোটেকশনটা দেবে কে? মিউকাস নামক পিচ্ছিল পদার্থ। সেই মিউকাসটা আমি পাবো কোথায়? হাইড্রার তো আর লালা গ্রন্থি নাই, হাইড্রার এই যে অন্তত্বক, তার মধ্যেই ওই মিউকাস উৎপাদনকারী কোষগুলো আছে। এই হচ্ছে সেরকম একটা কোষ যে মিউকাস উৎপাদন করে, যার নাম আমি দিলাম মিউকাস গ্রন্থি কোষ। অন্তত্বকে প্রচুর পরিমাণে মিউকাস গ্রন্থি কোষ থাকে, মিউকাস গ্রন্থি কোষ। আবার আরেক ধরনের কোষ থাকে, সেগুলোও প্রচুর পরিমাণে থাকে। আমি একটা দেখাইছি বলে যে এই মিউকাস গ্রন্থি কোষ একটাই থাকে তা কিন্তু না, অনেকগুলো থাকে। আরো এক ধরনের কোষ থাকে যারা পরিপাক রস উৎপাদন করে। এইখানে অন্ততকে এমন কোষ থাকতে হবে যারা এই সিলেন্টেরনের মধ্যে বসে খাবারটা যেন পরিপাক করতে পারে। হাইড্রা যে সমস্ত খাবার খায় তাদেরকে ডাইজেস্ট করার জন্য পরিপাক এনজাইম বা পরিপাক রস লাগবে। সেই পরিপাক রস উৎপন্ন হয় যে সমস্ত কোষ দিয়ে, তাদের বলে পরিপাক গ্রন্থি কোষ। পরিপাক গ্রন্থি কোষ, গ্রন্থি ইংরেজিতে বলা হয় গ্ল্যান্ড। যখন কোনো কোষ দিয়ে কোনো তরল পদার্থ বের হয়, তখন সেই কোষটাকে গ্ল্যান্ড বা গ্রন্থি বলে। অনেকগুলো কোষ নিয়ে গ্ল্যান্ড তৈরি হয়। স্যার, কোনটা মিউকাস আর কোনটা পরিপাক গ্রন্থি কোষ, এটা বুঝবো কিভাবে? বুঝার তোমার দরকার নাই, দেখতে একই রকম। যেটা দিয়ে মিউকাস বের হয় সেটা মিউকাস গ্রন্থি কোষ, যেটা দিয়ে পরিপাক রস বের হয় সেটা পরিপাক গ্রন্থি কোষ। কাজ দেখে বুঝতে হবে, দেখে বোঝা যাবে না। জি স্যার, বুঝছি। আচ্ছা, অনেক বইতে দেখবে এই দুইটাকে একসাথে লিখে রাখছে গ্রন্থি কোষ, সেটাতেও কোনো সমস্যা নাই। আবার দুইটা আলাদা আলাদা লিখলেও কোনো সমস্যা নাই। অনেক বইয়ে দেখবা এই মিউকাস গ্রন্থি কোষ আর পরিপাক গ্রন্থি কোষকে একসাথে লিখে রাখছে গ্রন্থি কোষ। আসলে দুইটাই গ্রন্থি, যে কোষ দিয়ে তরল পদার্থ বের হয় সেই কোষই হচ্ছে গ্রন্থি কোষ।
একটা দিয়ে মিউকাস তরল বের হয় তাই মিউকাস গ্রন্থিকোষ, একটা দিয়ে পরিপাক রস বের হয় তাই পরিপাক গ্রন্থিকোষ। আচ্ছা ঠিক আছে। আবার কিছু কোষ থাকে, তোমরা জানো নিশ্চয়ই, হাইড্রা এক সিলেন্টরনের মধ্যে খাবারটাকে রেখে ডাইজেস্ট করতে পারে, চারপাশ দিয়ে এনজাইম উৎপাদন করে, খাবারটা এখানে থাকবে, যেটাকে বলে বহিঃকোষীয় পরিপাক, সেটা তো জানি। আবার হাইড্রা কিন্তু এমনও করতে পারে খাবার একদম কোষের ভেতরে নিয়ে নেয়, অন্তঃকোষীয় পরিপাক। এটা গত ক্লাসে বলেছিলাম হাইড্রার বৈশিষ্ট্যের মধ্যে, যে হাইড্রা কিছু খাবার কোষের ভেতরে ঢুকিয়ে নেয়। ধরো এরকম একটা কোষ আছে, দেখতে এর সামনের দিকে এরকম অ্যামিবার মতো থাকে, ঘনপদ, খাবারটা এখানে চলে আসলো এই খাজের মধ্যে, আস্তে 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 এই জায়গাটা বন্ধ হয়ে যাবে, খাবারটা তখন এরকম একটা গহ্বরের মধ্যে ঢুকে পড়বে, এইখানে বসে খাবারটাকে সে ডাইজেস্ট করবে, অর্থাৎ পুরো খাবারটা কোষের মধ্যে নিয়ে নিল, যেটাকে আমরা অন্তঃকোষীয় পরিপাক বলি। তাহলে হাইড্রার দেহে এরকম কিছু কোষ আছে যারা খাবার ওই কোষের ভিতরে প্রবেশ করিয়ে বা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় আবদ্ধ করে তারপর ডাইজেস্ট করে। এই কোষের আমরা নাম দিব অ্যামিবয়েড কোষ বা ক্ষণপদ যুক্ত কোষ, কারণ তাদের ক্ষণপদ থাকে এরকম অ্যামিবার মতো, অ্যামি করছো না তোমরা, সিউডোপোড থাকে ক্ষণপদ এরকম, যেদিকে হাঁটে সেদিকে আস্তে পায়ের মতো বড় দেয়, পরে আস্তে আস্তে আবার ওইদিকে দেহটাকে টেনে নিয়ে আসে, আবার সামনের দিকে সিউডিয়া বা ক্ষণপদ, এদেরও সিউডোপোড ক্ষণপদ আছে যার মাথারা খাবারটাকে ভেতরে নিয়ে নেয়। তাই এই কোষগুলোর নাম কোন বইতে লিখেছে ক্ষণপদ যুক্ত কোষ, আবার কোন বইতে লিখেছে অ্যামিবয়েড কোষ, কথা কিন্তু একই, কারণ অ্যামিবারই ক্ষণপদ থাকে, ক্ষণপদ যুক্ত কোষ। ঠিক আছে। আচ্ছা, আবার অন্ততকে আবার এমন কিছু কোষ আছে যাদের এরকম চাবুকের মতো ফ্লাজেলা আছে, এরকম চাবুকের মতো ফ্লাজেলা আছে, ওই যে দেখেছো ভিতরে সুতার মতো অনেক দেখা যায়, এই কোষগুলো এমন, এই কোষগুলো ওরা নাড়াচাড়া করাতে পারে যাতে করে চাবুকের মতো এই ফ্লাজেলাটা বারবার সপাং সপাং করে ঘুরতে থাকে অন্ততকের মধ্যে। প্রচুর পরিমাণে এরকম ফ্লাজেলা যুক্ত কোষ থাকে, ফ্লাজেলা গুলো যদি নড়াচড়া করে তাহলে খাবারটা ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত হয়, আবার খাবারের সাথে এনজাইমটা মিশতেও সুবিধা হয়। এই কোষগুলো এরকম আছে যাদের আমরা বলবো ফ্লাজেলা যুক্ত কোষ। নাম্বার দিলাম 4, এটা আগে এটা পরে, এটা পরে এটা আগে, এটাতে কোনো সমস্যা নাই, কোষগুলোর কথা লিখলেই হলো। ফ্লাজেলা যুক্ত কোষ যাদের এরকম ফ্লাজেলা থাকবে, এই ফ্লাজেলা গুলো নাড়াবে যাতে করে খাবারটা ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত হয় এবং খাবারের সাথে এনজাইমটা মেশে ভালো। তাহলে এই ধরনের কোষ আছে ফ্লাজেলা যুক্ত কোষ। আর ওই যে তোমার বিশেষ কোষ শিয়াল কোষ, মনে আছে শিয়াল কোষের কথা, ইন্টারস্টিশিয়াল কোষ, সেইগুলোও কিন্তু থাকে। হ্যাঁ, এই অন্ততকের বিভিন্ন কোষের মাঝে মাঝে ইন্টারস্টিশিয়াল কোষগুলোও কিন্তু থাকে, বুঝতে পারছো? ইন্টারস্টিশিয়াল কোষ এভাবে বহিঃত্বকেও পেয়েছিলাম আমরা, অন্ততকেও থাকে ইন্টারস্টিশিয়াল কোষ। তাহলে এই কোষের আমরা নামকরণ করলাম, নাম্বার দিলাম এখানে 5, ইন্টারস্টিশিয়াল কোষ, ইন্টারস্টিশিয়াল কোষ, এটাও কিন্তু অন্ততকে থাকে। আর একটা কোষের কথা মনে আছে কিনা তোমাদের, বহিঃত্বকের মধ্যে ছিল এরকমের মাকুর মতো দেখতে, যার একটা রোম বাইরে বের হয়ে থাকে, কি নাম জানো কোষের? সংবেদী কোষ, স্নায়ু কোষের সাথে এরকম কানেক্টেড সংবেদী কোষ, সেই কোষগুলোও থাকে। হাইড্রা যে শুধুমাত্র বাইরের পরিবেশ থেকে তথ্য নেয় তা না, তার পেটের মধ্যে কি হচ্ছে না হচ্ছে সেই তথ্য তাকে নেওয়া লাগে। এটা কিন্তু আমাদেরও আছে জানো, আমাদের পাকস্থলীর নাম হচ্ছে দ্বিতীয় মস্তিষ্ক। আমরা যে সমস্ত খাবার খাই পাকস্থলী কিন্তু সেটা অনুভব করতে পারে, অনুভব করে মস্তিষ্কের কাছে খবর পাঠায় যে ভাই জানো কি না আমার ভেতরে তো এখন এই প্রোটিন জাতীয় খাবার ঢুকছে। মস্তিষ্ক তখন বলে যে ঠিক আছে আমি বলে দিচ্ছি, তোমার টেনশন নাই, আমার এরকম সৈনিক আছে যাকে বললে এই প্রোটিন খাবার হজমের জন্য এনজাইম সে তৈরি করে দেবে। পাকস্থলীর সাথে মস্তিষ্কের ডাইরেক্ট কানেকশন থাকে, এই জন্য পাকস্থলীকে অনেক সময় বলা হয় দ্বিতীয় মস্তিষ্ক। আমরা পড়বো, আমার মানুষের পরিপাক যখন পড়বো তখন দেখবা। ঠিক তেমনি হাইড্রারও অন্ততকে এরকমের সংবেদী কোষ থাকে যারা সিলেন্টারনের মধ্যে কি খাবার ঢুকলো না ঢুকলো, কি হচ্ছে না হচ্ছে সেই খবরগুলো নেয়। এই কোষগুলোর এরকম সংবেদী রোম আছে। তাহলে এই কোষের নাম আমি দিলাম 6 নাম্বার, সংবেদী কোষ, সংবেদী কোষ। এছাড়াও এই অন্ততকে মাঝে মাঝে, সব সময় না, কিছু কিছু এরকমের পেশি আবরণী কোষ দেখা যেতে পারে। এই পেশি আবরণী কোষটা এরকম শেপ কিন্তু একদম বাইরেরটার মতো নয় হয়তো, কিন্তু মায়োনিন তন্তু থাকবে যার মাধ্যমে সে সংকোচন প্রসারণ করতে পারবে। কারণ অন্ততকেও অনেক সময় তাকে ওয়েব বা ঢেউ তৈরি করতে হয় ভেতরের খাবারটাকে মোচড়ানোর জন্য, ভেতরের খাবারটাকে ভালো করে মিশানোর জন্য। এই অন্ততকে ওয়ালে ওয়ালে এরকম ঢেউ তৈরি করে, ওয়েব তৈরি করে খাবারটাকে মেশানোর জন্য। এই কারণে অন্ততকেও অল্প কিছু সংখ্যক
পেশি আবরণী কোষ দেখা যায়, তাহলে এটাকে দিলাম 7 নাম্বার। কোন কোন বইতে লিখছে পেশি আবরণী কোষের কথা, আবার কোন কোন বইতে লেখে নাই। তুমি লিখলেও পারো, না লিখলেও পারো, কোনো সমস্যা নেই। পেশি আবরণী কোষ বললেই মায়োনিন তন্তুর কথা যেন মনে চলে আসে। হ্যাঁ, ওই যে এই কোষগুলোর মেইন কাজই হচ্ছে পেশির মতো সংকোচন প্রসারণ করতে পারে। তাহলে এই হচ্ছে অন্তত্বকের কোষগুলো। এখন দেখো বহিঃত্বক আর অন্তত্বকের মধ্যে ডিফারেন্সটা কি, কোন কোন কোষ আমরা বহিঃত্বকে পেয়েছিলাম আর কোন কোন কোষ অন্তত্বকে পেয়েছিলাম। অন্তত্বকে এইমাত্র যে যে কোষ তুমি পেয়েছো সেটা দেখো, পরিপাক গ্রন্থি কোষ পেয়েছো না পাওনি? পরিপাক গ্রন্থি কোষ, কিন্তু এটা কিন্তু বহিঃত্বকে ছিল না, তাই এখানে আমি ক্রস দিয়েছি। মনে করো এই সাইডটা বহিঃত্বক, এই সাইডটা অন্তত্বক। পরিপাক গ্রন্থি কোষ এইমাত্র দেখে আসলো, যেটা দিয়ে পরিপাক রস বের হয়, এটা বহিঃত্বকে নাই, এই জন্য ক্রস। আবার মিউকাস গ্রন্থি কোষ এইমাত্র দেখে আসছে, যেটা দিয়ে মিউকাস বের হয়, এটা কিন্তু বহিঃত্বকে আছে। মিউকাস গ্রন্থি কোষ কিন্তু বহিঃত্বকে আছে, ওই যে মুখের চারপাশে আর পায়ের নিচে আছে, কিন্তু নাই বলা যাবে না। মিউকাস গ্রন্থি কোষ বহিঃত্বকেও আছে, অন্তত্বকেও আছে। ঘনপদ যুক্ত কোষ, এটা কিন্তু বহিঃত্বকে ছিল না, এই জন্য ক্রস দিয়েছি। ঘনপদ যুক্ত কোষ, যার কাজ হচ্ছে খাবারটাকে ঘিরে ভেতরে নিয়ে ডাইজেস্ট করা। ফ্লাজেলা যুক্ত কোষ, এটাও বহিঃত্বকে ছিল না, তাই ক্রস দিয়েছি, কিন্তু অন্তত্বকে আছে। শিয়াল কোষ, এটা বহিঃত্বকে ছিল, অন্তত্বকে তো আছেই। সংবেদী কোষ, এটাও বহিঃত্বকে ছিল, অন্তত্বকে আছে। পেশি আবরণী কোষ, এটাও বহিঃত্বকে ছিল, অন্তত্বকেও অল্প কিছু আছে। তাহলে বহিঃত্বক আর অন্তত্বকের মধ্যে ডিফারেন্সটা খেয়াল করো, এই কোষগুলোই শুধু স্পেশাল। ও আরেকটা কোষ আছে যেটা বহিঃত্বকে আছে, অন্তত্বকে নাই। আরো দুইটা কোষ আছে যেটা বহিঃত্বকে আছে কিন্তু অন্তত্বকে নাই। সেটা হচ্ছে, এক হচ্ছে তোমার বহিঃত্বকে পাওয়া যায়, এখানে লিখে দেই, এক হচ্ছে নিডোসাইট কোষ, তাই না? নিডোসাইট কোষ কিন্তু তুমি বহিঃত্বকে পেয়েছিলা, অন্তত্বকে কিন্তু নিডোসাইট কোষ নাই, মনে রেখো। আর একটা জিনিস, জনন কোষ, শুক্রাণু এবং ডিম্বাণু, এটাও তুমি বহিঃত্বকে পেয়েছিলা, অন্তত্বকে কিন্তু সেটা নাই। তাহলে বহিঃত্বক আর অন্তত্বকের মধ্যে যদি তুলনা করি, তাহলে ব্যাপারগুলো এরকম যে কোন কোন কোষ বহিঃত্বকে আছে, আবার কোন কোন কোষ অন্তত্বকেও আছে, আবার কোন কোন কোষ বহিঃত্বকে আছে অন্তত্বকে নাই, কোন কোষ অন্তত্বকে আছে বহিঃত্বকে নাই। এই দুইটা কম্পেয়ার করলেই কিন্তু বহিঃত্বক আর অন্তত্বকের মধ্যে ডিফারেন্সিয়েশন করা হয়ে যায়। আমি তোমাদের সেই শীটটাও কিন্তু দিয়েছি, অন্তত্বকের আমি শীটটা নিয়ে আসি। এখন আমি ভিডিও অফ করে ক্লাস নোটটা বের করছি, যেটা তোমরা করেছো অলরেডি। স্যার, হ্যাঁ বললো। স্যার এই যে বইয়ের 50 পৃষ্ঠা এরকম মানে অন্তত্বকের কোষগুলো লেখা, যে পুষ্টি কোষ, গ্রন্থি কোষ, ইন্টারস্টিশিয়াল কোষ, সংবেদী কোষ, স্নায়ু কোষ। সেই পুষ্টি কোষ বলতে কোনটাকে বোঝায়? পৌষ্টিক কোষ হচ্ছে ওই যে পরিপাক গ্রন্থি কোষ, যেটা যে কোষটা আমরা অনেক সময় পরিপাক তন্ত্রকে পৌষ্টিক তন্ত্র বলি, কিন্তু বুঝতে পারছো, পরিপাক তন্ত্রকে কিন্তু অনেক সময় পৌষ্টিক তন্ত্র বলা হয়। এই যে সরি, এটা কি অন্তত্বকের কোষগুলো এখান থেকে শুরু হয়েছে। হ্যাঁ, এই যে অন্তত্বকের গঠন, হাইড্রের অন্তত্বকের, এই দেখো ঘনপদ যুক্ত কোষ, ফ্লাজেলা যুক্ত কোষ, এই ছবিও আঁকা আছে, তোমরা এটা দেখে ছবি এঁকে নিতে পারবা। এই গেল হচ্ছে শুরু অন্তত্বকের। তারপরের পেজ, এগুলো তো আগেই নোট করে রাখছো। আমার এই গ্যালারির ছবিগুলো সাইজে হঠাৎ করে এত ছোট হয়ে গেছে যে আমার খুঁজে পেতেই কষ্ট হয়। এটা কোন একটা অপশন দিয়ে মনে হয় একটু বড় করতে হবে, নাহলে তো দেখতে পাই না আমি। আচ্ছা, এই যে ইন্টারস্টিশিয়াল কোষ লেখা আছে কি দেখো, বর্ণনা কিন্তু দেওয়া হয় নাই। বর্ণনা তো ওই যে বহিঃত্বকের ওখানে লেখা হয়েছে, তাই এখানে আর দেওয়া হয় নাই। একই কথা দুইবার লিখে লাভ কি, সেই জন্য এখানে লেখা আছে বহিঃত্বকের অনুরূপ। ওই যে দেখো ইন্টারস্টিশিয়াল কোষ বহিঃত্বকের অনুরূপ, সংবেদী কোষ বহিঃত্বকের অনুরূপ, গ্রন্থি কোষ এটাকে আবার দুই ভাগে ভাগ করছে, পরিপাক গ্রন্থি কোষ, মিউকাস গ্রন্থি কোষ। এই নোটেও তোমার ওই যে পেশি আবরণী কোষ যে থাকে বহিঃত্বক অন্তত্বকে, সেটা স্বীকার করা হয় নাই। এটা থাকে, খুব কম পরিমাণে থাকে। তো যাই হোক, এই পড়াটা একবার পড়লেই তুমি পারবা। পরিপাক গ্রন্থি কোষ সম্পর্কে পেছনে পড়ে দেখবো যে এমন কিছু কোষ যারা পরিপাক রস উৎপাদন করে, মিউকাস গ্রন্থি কোষ এমন কোষ যারা মিউকাস রস উৎপাদন করে, ক্ষণপদ যুক্ত কোষ এমন কোষ যাদের ক্ষণপদ আছে এবং খাদ্যকে ঘিরে ধরে আত্তীকরণ করে এবং ভেতরে বসে পরিপাক করে। আর তো ইন্টারস্টিশিয়াল কোষের বর্ণনা পেছনে পড়েছো, সংবেদী কোষের বর্ণনা পেছনে পড়েছো, পেশি আবরণী কোষের বর্ণনা পেছনে পড়েছো। আচ্ছা, এখন ডিফারেন্সিয়েটটা কিভাবে করছে, পার্থক্যটা কিভাবে করছে, পার্থক্যটা মনে রাখলেই বাকি সব পারা যায়। পার্থক্যটা কিভাবে করছে ওরা দেখো, এই যে এর বাইরে কিউটিকল থাকে, বহিঃত্বকের বাইরে কিন্তু একটা কিউটিকল থাকে, আমরা দেখছিলাম। অন্তত্বকে কিন্তু কিউটিকল থাকে না। তারপর কি বলছে,
বহিঃত্বকে নিডোসাইট কোষ থাকে, অন্তত্বকে নিডোসাইট কোষ থাকে না। তারপরে কি বলছে, মায়োনিন তন্তুযুক্ত পেশি আবরণী কোষ থাকে। এখানে লেখো 3 নম্বরে লেখো সাধারণত থাকে না, থাকলেও খুব কম। একেবারে থাকে না বলা যাবে না, একটু কারেকশন করে নাও। সাধারণত থাকে না পেশি আবরণী কোষ, থাকলেও সেটা পরিমাণে খুব কম। একেবারেই থাকে না, কোনো হাইড্রাতেই থাকে না এরকম বলা যাবে না। অধিকাংশ হাইড্রাতেই পেশি আবরণী কোষ অন্ততকে নাই থাকে, প্রায় থাকলেও খুব কম, 2-1টা পরিমাণে, এই জন্য থাকে না বলে দিয়েছে, তুমি সাধারণত কথাটা অ্যাড করে দাও। আচ্ছা, তারপরে আসো কি বলছে, বহিঃত্বকে কি থাকে না, এই যে ক্ষণপদযুক্ত কোষ। ক্ষণপদযুক্ত কোষ থাকে কার, অন্তত্বকে থাকে, বহিঃত্বকে থাকে না। ঠিক আছে। ফ্লাজিলযুক্ত কোষ অন্তত্বকে থাকে, এটা হচ্ছে অন্তত্বক, কিন্তু বহিঃত্বকে থাকে না। ঠিক আছে। পরিপাক গ্রন্থি কোষ অন্তত্বকে থাকে, বহিঃত্বকে থাকে না। জনন কোষ, জনন কোষটা আবার বহিঃত্বকে থাকে, অন্তত্বকে থাকে না। অর্থাৎ কোন কোষ কার থাকে না, এই কম্পেয়ারটা এখানে করছে, আর কিছু না। তাহলে বহিঃত্বক আর অন্তত্বকের ছবি দুইটা তুমি নোটে পাবা, নিজেরা অবশ্যই ছবি দুইটা শিখবা, আর নামগুলো মুখস্থ করবা, নোটটা একবার পড়লে লিখতে পারবা, একদম সোজা একটা আইটেম, এমন কঠিন কিছু না। এইবার আমরা একটা নতুন জিনিস পড়ায় যাব। হাইড্রার যে নামকরণ করা হয়েছে যে কোষের জন্য, যে কোষের নাম হচ্ছে নিডোসাইট কোষ, সেই কোষটা নিয়ে আমরা এখন পড়বো। সেই কোষটার গঠন, এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা পরীক্ষায় আসে কিন্তু প্রায়। নিডোসাইট কোষ, যে কোষটার মাধ্যমে হাইড্রা শিকার ধরে অথবা আত্মরক্ষা করে, বুঝতে পারছো, সেই কোষ। এই কোষটা কিন্তু এরকম, যদি তুমি দেখো এই অবস্থায় থাকে, মানে নর্মাল কন্ডিশনটা হচ্ছে এরকম। আমি আঁকবো ছবি, তোমরাও আঁকবা আমার সাথে। প্রথমে একটু দেখে নাও কিরকম। এই কোষের একটা এরকম কাটার মতো আছে, যেটা দেহের বাইরে বের হয়ে থাকে, ওই কাটাটাকে বলা হয় নিডোসিল। আর ওই কোষটার ভেতরে এরকম একটা বিষাক্ত থলি আছে, এটা একটা বিষাক্ত থলি। সেই থলির মাথায় এরকম একটা লম্বা সূচের মতো থাকে, একদম লম্বা সূচের মতো, এটাকে বলে অনুসূত্র। তবে এই থলির এখান থেকে ভাঁজ হয়ে এই পুরো পেঁচানো সুতাটা এই ভেতরে আবার পেঁচানো থাকে, এই থলিটার গায়ে পেঁচানো থাকে। তারপরে যদি কোনো একটা প্রাণী এই নাড়া দেয় নিডোসিলে, তখন এমন একটা শারীরবৃত্তীয় বা ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটিস হয় যে এই থলিটার উপরে একটা চাপ পড়ে। চাপ পড়লে পরে থলির ভিতরে একটা তরল পদার্থ থাকে, বিষাক্ত তরল। সেই তরলটা এই ভেতরে পাইপের মধ্যে জোরে দৌড় দেওয়া শুরু করে। তখন ওই তরলের চাপে এই ভেতরে যে পেঁচানো সুতাটা থাকে, এটা ঝটকা মেরে বাইরের দিকে খুলে যায়, এবং এত জোরে থ্রো হয়, নিক্ষেপ হয়, কোন একটা প্রাণীর দেহের মধ্যে সূচের মতো এই দেহটা ঢুকে পড়ে, এই সুতাটা। তারপরে ভেতরে যে একটা বিষাক্ত পদার্থ থাকে, সেটা ওই প্রাণীর দেহের মধ্যে ঢুকে পড়ে, যেটা একটা বিষ ক্রিয়ার জন্ম দেয়। এই হচ্ছে নিডোসাইট কোষ। এটার দুইটা ছবি আঁকতে হবে। একটা হচ্ছে তার নর্মাল কন্ডিশন, যখন সে নেমাটোসিস্ট নামক যে বিষাক্ত সুতাটা থাকে, সেটা যখন সে ব্যবহার করে না, সেই কন্ডিশনের ছবি হচ্ছে এটা। আর যখন সে ওইটাকে ব্যবহার করে, সেই কন্ডিশনের ছবি হচ্ছে এটা। আমি আঁকবো, আমার সাথে সাথে তোমরাও আঁকবা। খাতায় স্টার চিহ্ন দিয়ে লেখো হাইড্রার নিডোসাইট কোষ, ব্র্যাকেটে অবলিক দিয়ে লেখো নিডোব্লাস্ট কোষ। আমি খাতায় যাচ্ছি, তোমরাও খাতায় যাও। আশা করি আমরা সবাই আঁকতে পারবো, কোনো সমস্যা হবে না। এবং এটা ভালো করে শিখবা, এটা কিন্তু পরীক্ষায় আসে প্রায়। ঠিক আছে, খাতা দেখা যাচ্ছে? খাতা দেখা যাচ্ছে নিশ্চয়ই? জি স্যার। এখানে আমি আঁকবো। আচ্ছা, যারা অ্যাডমিন আছো, এখানে দুইটা গ্রুপ আছে, তোমরা ক্লাসে এখন আছো দুইটা গ্রুপ। কাইন্ডলি এই মুহূর্তে তোমরা একটু স্ক্রিনশট নাও, অ্যাডমিনরা একটু স্ক্রিনশট নিয়ে গ্রুপে একটু শেয়ার করবা, এইভাবে যে এই গ্রুপে আজকে ক্লাস কারা করলো আর কারা ক্লাস করলো না, তাদেরকে আমার আইডেন্টিফাই করে 1-2 দিনের মধ্যে আমি যারা ক্লাস করে না তাদেরকে রিমুভ করে দেব। আজকে 17 তারিখ, আজকে পর্যন্ত যারা ক্লাসে 1-2টা দিন আমি দেখবো, তারপরে যারা ক্লাসে থাকে না তাদেরকে আমি রিমুভ করে দিব। তোমরা যারা অ্যাডমিন আছো তাদেরকে একটু রিকোয়েস্ট করছি, ছেলেদেরও অ্যাডমিন যারা, মেয়েদেরও অ্যাডমিন যারা, তোমরা একটু স্ক্রিনশট নিয়ে রাখো এবং স্ক্রিনশট গ্রুপে শেয়ার করো। তারপরে তুমি দেখো তোমার গ্রুপে কারা আজকে ক্লাস করলো আর কারা ক্লাসের বাইরে আছে, তাদেরকে মেসেজ দিবা, 1টা বা 2টা মেসেজ দিবা, অথবা আমি নিজেও তাদেরকে সরাসরি রিমুভ করে দিব, এই হচ্ছে কথা। আচ্ছা, এবার আমি হাইড্রার নিডোসাইট কোষ বা নিডোব্লাস্ট কোষের ছবি আঁকতে যাচ্ছি। ঠিক আছে, আমার সাথে সাথে তোমরাও আঁকবা, কারণ এটা আসবে পরীক্ষায়। লিখে রাখো উপরে নিডোসাইট কোষ, নিডোসাইট বা নিডোব্লাস্ট, দুইটা নামই নামকরণ করা হয়, নিডোব্লাস্ট কোষ। এই কোষ আছে বলেই হাইড্রাকে নিডারিয়া নাম দেওয়া হয়েছে, নিডারিয়া পর্বের অন্তর্ভুক্ত করা হয়েছে। খেয়াল করো, আমি যেরকম আঁকি, অনেকে তো খুব সুন্দর ছবি আঁকে, তোমাদের মধ্যে অনেকে এত সুন্দর ছবি আঁকে দেখে আমি তাজ্জব হয়ে যাই। তো আমাদের তো অত ভালো পারবো না, আমরা জাস্ট ব্যাপারটা বুঝতে পারলেই হলো।
এটা কিন্তু একটা কোষ, পুরোটা একটা কোষ, এবং খুব ছোট্ট, খালি চোখে দেখা যাবে না এরকম। ওই হচ্ছে সেই পেঁচানো সুতাটা, এখানে এটার মধ্যেই পেঁচানো থাকে। পেঁচানো সুতাটা যেন চোখে ভালো পড়ে সেজন্য আমি একটু ডট ডট দিয়ে দিলাম। আমি আগেই বলছি যে আমি আনারই ছবি অত ভালো পারি না, যেন বোঝা যায় সেরকম আর কি। এটা হচ্ছে একটা ঢাকনা থাকে উপরে দেয়া, এই ঢাকনাটাকে বলা হয় অপারকুলাম। আর এই যে কাটা বের হয়ে থাকে বাইরের দিকে, এটার নাম হচ্ছে নিডোসিল। নিডোসিল, এই নিডোসিলের ঠিক গোড়ায় এখানে একটা পেঁচানো এরকম সুতা থাকে, এটা একটা স্নায়ু তন্তু, এটা খুব মানে সেন্সর নার্ভের মতো, এটার নাম হচ্ছে ল্যাসো। ল্যাসো, এই নিডোসিলটা নড়ে উঠলে এই ল্যাসোর মাধ্যমে সেই ইনফরমেশনটা সারা কোষে ছড়িয়ে পড়ে। এই কোষটার এরকম একটা বড় নিউক্লিয়াসও থাকে, এটা নিউক্লিয়াস, এবং যথারীতি এরকম সাইটোপ্লাজম থাকে, এটা তো একটা কোষ, পুরোটা একটা কোষ। এরকম নিউক্লিয়াস থাকে, সাইটোপ্লাজম থাকে, এটা কোষ মেমব্রেন। হ্যাঁ, এটা কোষ মেমব্রেন বা ঝিল্লি, এটা নিউক্লিয়াস। মোটের উপরে কোষটা দেখতে অনেকটা লাটিমের মতো, এরকম বলা হয়। আচ্ছা, আর এই ভেতরে যে পেঁচানো জিনিসটা, এই পেঁচানো জিনিসটা হচ্ছে নেমাটোসিস্ট, এবং পেঁচানো জিনিসটার গোড়ায় আবার এরকম একটা থলির মতো থাকে। যখনই এই নিডোসিলের নাড়া লাগে তখনই এই লেসোর মাধ্যমে সারাটা কোষের মধ্যে খবর চলে যায় যে হ্যাঁ নাড়া লাগছে। এই জন্য এই নিডোসিলকে বলা হয় বন্দুকের ট্রিগার, ট্রিগারের মতো। বন্দুকের যেমন ট্রিগারে নাড়া লাগলে গুলি বের হয়ে যায়, ঠিক সেরকম নাড়া লাগলে এই ভেতরে যে পেঁচানো সুতাটা আছে এটা জোরে থ্রো হয়ে যায়। কিভাবে হয় সেটা বলি। এই কোষের আবার এই যে গোল থলিটা, তার চারপাশে আবার এক ধরনের এরকমের পেশি আছে, ত্রিভুজের মতো দেখতে অনেকটা পেশি আছে, যতগুলো তুমি আঁকতে পারো আর কি। হ্যাঁ, ত্রিভুজের মতো অনেকটা। এই পেশিগুলোকে বলা হয় স্ফিংটার। স্ফিংটার, SPHINCTER, স্ফিংটার পেশি, এগুলো সব স্ফিংটার পেশি। এখন যেটা হয়, কিভাবে এই কোষটা কাজ করে দেখো। যখন এই নিডোসিলের নাড়া লাগে তখন এই লেসোর মাধ্যমে সারাটা কোষের মধ্যে তথ্য ছড়িয়ে পড়ে যে হ্যাঁ নাড়া লাগছে। তখন এমনই এখানে বায়োকেমিক্যাল রিয়াকশন হয় যে রিয়াকশনের কারণে এই মেমব্রেনের ভেদ্যতা বেড়ে যায়, যে কারণে বাইরে থেকে প্রচুর পরিমাণে পানি এই কোষের ভেতরে ঢোকে। আর এই স্ফিংটার গুলো, ওই থলিটার চারপাশে যে স্ফিংটার আছে, তারাও সবাই এই থলিটার উপরে চাপ দেয়। তাহলে এই কোষের মধ্যে যদি প্রচুর পানি ঢোকে, তারা যেমন এই ভেতরে একটা ব্লাডার আছে, মনে করো একটা ব্লাডার আছে, রাবারের একটা ব্লাডার, এই যে এটা হচ্ছে এই রাবারের ব্লাডারটা। এই রাবারের ব্লাডারটা, তার মাথাটা এরকম লম্বা সুচালো, কিন্তু মাথাটা ভাঁজ করে এখানে জোর করে আটকে রাখছি অপারকুলাম বা ঢাকনাটা দিয়ে। কিন্তু যখনই এই নিডোসিলে নাড়া লাগলো, ল্যাসো সেই খবর সারা কোষে ছড়িয়ে দিল, তখনই বাইরে থেকে প্রচুর পানি এই কোষের সাইটোপ্লাজমের মধ্যে ঢুকতে থাকে, কারণ কোষের সাইটোপ্লাজমটা খুব কলয়েড ধর্মী। সেই পানি গিয়ে এই থলির উপরে চাপ দেয়, আর এই স্ফিংটার গুলো চাপ দেয়। পানির চাপে আর স্ফিংটারের চাপে এই ব্লাডারটার ভেতরে, এই রাবারের থলিটার মধ্যে যে একটা তরল পদার্থ থাকে, সেই তরল পদার্থটা তখন ছুটে বের হয়ে যেতে চেষ্টা করে। এখন যাবে কোথায়? এই তরলটার উপরের দিকটা এরকম সুচালো, থলিটা এরকম, খেয়াল করো, আমি থলিটা এখন এখানে আলাদাভাবে আঁকছি আবার। ওই যে পেঁচানো থলিটা, সেটা এখান থেকে ভাঁজ করে ভিতর দিকে ঢুকানো ছিল, কিন্তু তার আসলে সুতাটা এরকম লম্বা অনেক। এই এই সুতাটাই গায়ে পেঁচানো ছিল। এখন একটা থলি, রাবারের একটা ব্লাডার, তার মধ্যে যদি এরকমের কোন তরল পদার্থ থাকে, আর এই সুতাটা মনে করো এটার গায়ে পেঁচানো আছে, পাশে আরেকটা ছবি আঁকি, মনে করো এরকম, এখান থেকে ভাঁজ করে এই ভাঁজ করলাম, এই মাথাটাকে
এই থলিটার গায়ে আমি পেঁচায় রাখতেছি, দেখো এই পেঁচায় রাখলাম, মনে করো পেঁচায় রাখলাম। এখন এই থলিটার মধ্যে প্রচুর পানি আছে বা কোন একটা তরল পদার্থ আছে। এখন যদি তুমি জোরে এই ব্লাডারটার উপরে চাপ, তাহলে এই পানিটা কি করবে, এই সুতাটার মধ্যে জোরে দৌড় দেওয়ার চেষ্টা করবে না? যখন চেষ্টা করবে তখন স্বাভাবিকভাবেই এই সুতাটার ভেতরে একটা ঝটকাটা লাগবে, চাপ লাগবে, প্রচন্ড চাপ তৈরি হবে। অনেক সময় এরকম হয় না, ধরো একটা চিকন পাইপ যেটা দিয়ে আমরা ফুলের গাছে পানি দেই, এটা পেঁচানো থাকে, কিন্তু ওইটা যখন ট্যাপের সাথে লাগাই ওর মধ্যে যখন পানি ঢুকতে থাকে তখন পানির চাপে সুতার প্যাচটা মানে ওই পাইপের প্যাচটা খুলে যায়, এরকম দেখি না আমরা? এটা তো হবেই, কারণ চিকন নলের ভিতরে যদি জোরে পানি ঢোকে, যেহেতু নলটা চিকন, তাহলে পানির তো একটা প্রচুর ফোর্স হবে। এখানেও তাই, পানির ফোর্স কারণে যখন এই থলির উপরে পড়ে চারপাশ দিয়ে, তখন এর ভেতরে যে তরল থাকে সেই তরলটা ছুটে বের যেতে চেষ্টা করে ওই পাইপের মধ্যে। তখন যে পাইপটা থাকে সে আর পেঁচানো থাকতে চায় না, ঝটকা বেড়ে খুলে যায়, এবং তখনই এই যে অপারকুলাম বা ঢাকনাটা আছে এটা পাশে উল্টে যায় এরকম। সেই ছবিটা যদি আমরা আঁকি, এরকম আঁকতে পারি। এই দেখো অপারকুলাম বা ঢাকনা এখন পাশে উল্টে গেছে। এই মনে করো কোষটা, এই হচ্ছে লেসো, এই মনে করো নিউক্লিয়াস, সবই আগের মতো, সবকিছু আগের মতো। এই অপারকুলাম সবকিছু আগের মতো, খালি ডিফারেন্সটা কি, ওই যে পেঁচানো সুতাটা ছিল সেটা এখন ঝটকা মেরে বাইরের দিকে খুলে গেছে, আর অপারকুলামটা তাই বা ঢাকনাটা তখন একপাশে উল্টে গেছে। এইটা হচ্ছে ব্যবহার করার পরের দৃশ্য। এই যে ভেতরের যে বিষপূর্ণ থলি আর তার যে পেঁচানো সুতাটা, এই জিনিসটাকে বলা হয় নেমাটোসিস্ট। পুরো কোষটার নাম নিডোসাইট, কিন্তু নিডোসাইট কোষের মধ্যে যে এই বিষপূর্ণ থলিটা আছে আর তার একটা পেঁচানো সুতা আছে, এটাকে বলা হয় নেমাটোসিস্ট। শুধু ওইটাকে যদি তুমি আলাদাভাবে আঁকতে পারো এরকম, এই পেঁচানো সুতাটা এরকম, ওটাই পেঁচানো ছিল। এই এটা হচ্ছে সেই অনুসূত্র যেটা পেঁচানো ছিল, এই যে উপরের ভেতরে যে পেঁচানো ছিল এটার নাম সেই অনুসূত্র, আণুবীক্ষণিক সূত্র, মাথাটা সুচালো। আর এটা হচ্ছে বিষপূর্ণ থলি, এটা হচ্ছে বিষপূর্ণ থলি, লিখে দিচ্ছি আমি, বিষপূর্ণ থলি। আর এইখান থেকে আমি ভাঁজ করব, ভাঁজ করে ভিতরে ঢুকায় রাখবো। এখানে যখন ভাঁজ করা হয়, এই যে জায়গায় ভাঁজ করা হয় সেই জায়গাটা আমি এখানে দাগ দিলাম। যে জায়গায় ভাঁজ করে ভিতরে ঢুকিয়ে রাখা ওই জায়গাটাকে বলে বাট, BUT, বাট। বুঝতে পারছো? আর এখানে আবার বড় বড় কাটা থাকে তিনটা, এরকম তিনটা কাটা, মনে করো দুইটা এই পাশ দিয়ে দেখা যাচ্ছে আর একটা ওই পাশে আছে, এরকম বড় বড় তিনটা কাটা থাকে। এই কাটাগুলোকে বলা হয় বার্ব, বার্ব। আর এখানে আবার অনেকগুলো ছোট ছোট রোম থাকে, সরু সরু সুচালো রোমের মতো থাকে, এটাকে বলা হয় বারবিওল। এই ছোট রোমগুলোকে বলা হয় বারবিওল, বারবিওল। এই যে স্ট্রাকচারটা এতক্ষণ আমরা আঁকলাম, এই টোটাল স্ট্রাকচারটাকে বলা হয় নেমাটোসিস্ট। অনেকে কিন্তু নিডোসাইট আর নেমাটোসিস্টকে গুলায় ফেলে, গোলানোর কিছু নাই রে বাবা, পুরো কোষটার নাম হচ্ছে নিডোসাইট। সেই কোষের মধ্যে যে অংশটা বিষাক্ত থলির মতো এবং সূচের মতো, যেটা দিয়ে সে কোনো প্রাণী শিকার করে, সেই অংশটুকুর নাম হচ্ছে নেমাটোসিস্ট। নেমাটোসিস্টটা বসানো থাকে যে কোষের মধ্যে, সেই কোষের নাম নিডোসাইট কোষ। বুঝতে পারছো কিনা? তাহলে এই ছবি কয়টা ভালো করে প্র্যাকটিস করবা। এই একটা ছবি, একটা ছবি, একটা ছবি, এটার নাম হচ্ছে নেমাটোসিস্ট, বিষপূর্ণ থলি। এখানে যে বিষটা থাকে, এই বিষটা তৈরি হয় ফেনল আর প্রোটিন দিয়ে, ফেনল প্লাস প্রোটিন, এই দুই উপাদান দিয়ে বিষটা তৈরি হয়। আর বিষটাকে বলা হয় হিপনোটক্সিন। এই বিষটার নাম হচ্ছে হিপনোটক্সিন। হিপনোটাইজ করে ফেলে কাউকে, অবশ করে ফেলে, আবার বিষাক্ত ক্ষমতাও আছে, এই জন্য নাম হচ্ছে হিপনোটক্সিন।
তাহলে এই হচ্ছে হাইড্রার বিশেষ একটা কোষ, নিডোসাইট কোষ বা নিডোব্লাস্ট কোষ। সেটা যখন উল্টে যায়, মানে ওর ভেতরের পেঁচানো সুতাটা বা নেমাটোসিসটা যখন সে থ্রো করে, সেই সময়ের দৃশ্যটা এরকম। আর আলাদাভাবে যদি নেমাটোসিসটা দেখি তাহলে দেখতে এরকম। এই স্ট্রাকচারটা তোমাদের আজকে আমি যে নোট দিয়েছি তার মধ্যে পাবা। এটা নিজেরা বারবার প্র্যাকটিস করে প্রত্যেকটা পার্ট শিখবা, এটা কিন্তু পরীক্ষা আসে। দেখা গেল এই কোষের ছবি এঁকে বিভিন্ন অংশ চিহ্নিত করতে বলতে পারে, তখন কিন্তু তোমাকে পারতে হবে। এই যে যে জায়গাটা সে ভাঁজ করে ওই জায়গাটার নাম হচ্ছে বাট। এখানে 3টা বড় কাটা আছে, নাম বার্ব। আবার এখানে ছোট ছোট অনেকগুলো কাটা আছে, নাম বারবিওল। এবার একটা মজার কথা বলি, এই যে নিডোসাইট কোষ, এটা তো থাকে হাইড্রার এই বহির্ত্বকে, ঠিক কিনা বলো? কোথায় থাকে? হাইড্রার বহির্ত্বকে থাকে, তাই না? নিডোসিলটা বাইরে বের হয়ে থাকে, সাথে সাথে ওই অ্যাক্টিভিটিস গুলো করে সে সূচের মতো থ্রো করে দেয় সুতাটা। কিন্তু এটা ওয়ান টাইম ইউজ। একবার যদি এই সুতাটা সে থ্রো করে, ছুঁড়ে মারে, পরে আর সুতাটাকে সে ভাঁজ করে ভেতরের দিকে নিতে পারে না। প্রত্যেকটা নেমাটোসিস্ট ওয়ান টাইম ইউজ। কি মজার না বিষয়টা? তখন সে কি করে জানো? যখন একটা নিডোসাইটের ভেতরে নেমাটোসিসটাকে সে থ্রো করে ফেলে, ওটাকে তো আর ভাঁজ করে ভেতরে নিতে পারে না। তখন আস্তে আস্তে এই বহির্ত্বকের ভেতরে যেখানে নিডোসাইট কোষটা থাকে, ওইটা আস্তে আস্তে নিচের দিকে নেমে যায়। নেমে এই মেসোগ্লিয়া ভেদ করে, অন্তত্বক ভেদ করে একেবারে সিলেন্টোরনের মধ্যে চলে আসে, এবং ওই নিডোসাইট কোষটাকে সে নিজের খাবার হিসেবে হজম করে ফেলে, গলায় ফেলে। বুঝতে পারছো না পারো নাই? জি স্যার। নিডোসাইট কোষের ভেতরে যে নেমাটোসিস্ট থাকে, ওর পেঁচানো সুতাটা একবার যদি সে থ্রো করে ফেলে, ওটাকে আর সে আগের অবস্থায় ফিরিয়ে নিতে পারে না। তখন ওই ইউজ করা নিডোসাইট কোষটা আস্তে আস্তে কি হয়, এখান থেকে নিচের দিকে নামতে থাকে। পেশি আবরণী কোষ মানে মেসোগ্লিয়া ভেদ করে, অন্তত্বক ভেদ করে একেবারে সিলেন্টোরন মানে পেটের মধ্যে চলে আসে, এবং ওখানে বসে গোলে শেষ হয়ে যায়। তখন এইখানে কি করে জানো? এই যে শিয়াল কোষগুলো আছে, তারা তো আছে, সব জায়গায় আছে। দেখা গেল এখানে একটা নিডোসাইট কোষ, তার পাশেও হয়তো শিয়াল কোষ 2-4-5টা ছিল। তখন ওই শিয়াল কোষ আবার একটা নিডোসাইট কোষ তৈরি করে দেয়। শিয়াল কোষগুলো এমন যে কোনো কোষে কনভার্ট করতে পারে। এখানে একটা নিডোসাইট কোষ নষ্ট হয়ে যাবে, ইউজ করার পরে আর কাজে লাগবে না, অসুবিধা নাই, ওটা নষ্ট হয়ে যাক। শিয়াল কোষ আর একটা নিডোসাইট কোষ তৈরি করে দেয়। আর একটা বিষয়, এবার আমি তোমাদের ওই ছবির কাছে যাই। তুমি দেখবা এই যে নিডোসাইট কোষগুলো, এটা কিন্তু বহির্ত্বকে তো থাকে, অন্তত্বকে থাকে না, সেটা তো বলেছি। কিন্তু বহির্ত্বকের আবার কিছু দূর পর পর স্থানে স্থানে ওরা দল বেঁধে থাকে। এই যে কাটা কাটা বের করছে, দেখো ছবির দিকে তাকাও। এই একটা কাটা, এই একটা কাটা, এই একটা, অনেকগুলো কাটা। আসলে কি এই জায়গাগুলোতে নিডোসাইট কোষগুলো দল বেঁধে আছে। এই জায়গায় আবার কিন্তু নাই, এইখানে নাই, আবার এখানে নাই। আবার বহির্ত্বকের এই দেহের নিচের দিকে কিন্তু নিডোসাইট কোষ নাই। যারা একজন জিজ্ঞেস করেছিলাম মুকুলোদ্গম কি, এই দেখো হাইড্রার দেহের সাইড দিয়ে বাট বা কুড়ি বা মুকুল বের হয়, এটা ছিঁড়ে গিয়ে একটা নতুন হাইড্রা হয়ে যায়। এটা হাইড্রার জননের মধ্যে আমরা পড়বো। তো যে কথাটা বলতে নিয়েছিলাম, যে এই নিডোসাইট কোষ যেটা নিয়ে আমরা এতক্ষণ পড়লাম, এটা হাইড্রার বহির্ত্বকে থাকে তা তো বটেই। বহির্ত্বকের মধ্যে আবার যেখানে কোর্সিকা, এই যে কোর্সিকা গুলো লম্বা লম্বা সুতার মতো, এই কোর্সিকার গায়ে থাকে সবচেয়ে বেশি নিডোসাইট কোষগুলো। বুঝতে পারছো? আর কোর্সিকার মধ্যেও যেখানে যেখানে দল বেঁধে থাকে, ওই জায়গাগুলোকে বলা হয় নেমাটোসিস্ট ব্যাটারি। যেখানে যেখানে অনেক বেশি সংখ্যক নিডোসাইট কোষ দল বেঁধে থাকে, ওই জায়গাটাকে নেমাটোসিস্ট ব্যাটারি বলে। সেরকম বলার কারণ হচ্ছে, ব্যাটারি যেমন চার্জ যুক্ত থাকে, হ্যাঁ, ব্যাটারি যেমন চার্জ ফুল থাকে, সেরকম যেখানে অনেকগুলো নিডোসাইট কোষ আছে, সেখানে নিডোসিল গুলো এমন ভাবে রেডি হয়ে থাকে, তুমি টাচ করার সাথে সাথে ভেতর থেকে একসাথে 10-20-30টা পর্যন্ত ওই পেঁচানো সুতা তোমার গায়ের দিকে ছুটে চলে আসবে। ভেবো না যে এক জায়গায় একটা নিডোসাইট কোষ আছে, ওর পাশেই আবার আরো আছে, আরো আছে। একসাথে অনেকগুলো নিডোসাইট কোষ ঝটকা মেরে তোমার গায়ের মধ্যে ঢুকে যাবে, তুমি প্রচন্ড বিষ তৈরি হবে। এমনও জেলিফিশ আছে যাদের নিডোসাইট কোষের দংশনে মানুষ মারাও যায়, মানুষ পর্যন্ত মারা যেতে পারে। জেলিফিশদের মধ্যে এত বিষাক্ত আছে। আর ছোটখাটো প্রাণী হলে সে অবশ হয়ে যাবে, অজ্ঞান হয়ে যাবে, তখন হাইড্রা তাকে খাদ্য হিসেবে গ্রহণ করবে। এই নিডোসাইট কিন্তু এরকমেরই কোষ, যার মাধ্যমে হাইড্রা খাদ্য গ্রহণ করতে পারে, কাউকে তাড়িয়ে দিতে পারে, আত্মরক্ষার কাজেও ব্যবহার করে।
তাহলে এটা একটু পড়বা। এবার আরেকটা বিষয় নিয়ে একটু বলবো। আমরা তো হাইড্রা নিয়ে কথা বলছি। আমি আবার একটু খাতায় যাই, ছবিগুলো আমি তুলে তোমাদের দিয়ে দিব, আজকের খাতায় যে ছবিগুলো এঁকেছি, আর ভিডিওটা আবার ক্লাসের পরে তুমি দেখতে পারবা। আরেকটা বিষয় খেয়াল করো, এই যে আমরা তো নিডোসাইট নিয়ে কথা বললাম বা নেমাটোসিস নিয়ে কথা বললাম, হাইড্রা ছাড়াও পৃথিবীতে তো অনেক নিডারিয়া পর্বে প্রাণী আছে, নাকি নাই? হাইড্রা ছাড়া কি নিডারিয়া পর্বে প্রাণী আর আছে নাকি নাই? আছে তো। জেলিফিশ, সেটা কি নিডারিয়া পর্বে প্রাণী না? নিডারিয়া পর্বের কিন্তু অনেক প্রাণী। আমি একটা তথ্য বলি তোমাদেরকে, প্রত্যেকটা চ্যাপ্টারের প্রথম দিকে এই তথ্যগুলো থাকে, পড়ে নিতে হয়। নিডারিয়া পর্বের আন্ডারে কতগুলো প্রজাতি আছে তোমার তথ্য আছে কিনা আমি একটু দেখে বলি। আমরা নিডারিয়া পর্ব তো পড়ে এসেছি, সেখান থেকে দেখেই আমি এসে বলি। পৃথিবীতে নিডারিয়া পর্বের 10,000 প্রজাতির প্রাণী আছে। কি বুঝলা? কত প্রজাতি বলেছি? 10,000। 10,000 প্রজাতি আছে। তাহলে সবারই তো নিডোসাইট কোষ আছে, হাইড্রার তো আসেই। সাধারণত নিডারিয়া পর্বের প্রাণীদের 23 ধরনের নেমাটোসিস্ট আছে। ওই যে নেমাটোসিস্ট পেঁচানো যে সুতার মতো যেটা দেখলে একটু আগে, 23 ধরনের আছে। সমস্ত নিডারিয়া পর্বের প্রাণীদের 23 ধরনের নেমাটোসিস্ট আছে। কিন্তু হাইড্রার মধ্যে পাওয়া যায় 4 ধরনের নেমাটোসিস্ট। হাইড্রাতে পাওয়া যায় 4 ধরনের নেমাটোসিস্ট। সেগুলো কি? এইমাত্র যে একটা নেমাটোসিস্ট দেখলা, দেখছো আজান দিয়ে দিয়েছে, এই নেমাটোসিস্টটা এইমাত্র যে দেখলা, এইমাত্র যে আঁকলাম আমি এরকম, এখানে 3টা বড় কাটা থাকে, নাম বার্ব। আবার এখানে ছোট কাটা থাকে অনেকগুলো, নাম বারবিওল। এই যে নেমাটোসিস্ট এইমাত্র দেখলে, এটার নাম পেনিট্র্যান্ট। এইটাই সবচেয়ে বেশি পাওয়া যায় হাইড্রার মধ্যে। পেনিট্রেশন করে দেয়, মানে ঢুকিয়ে দেয়, এই জন্য নাম হয়েছে পেনিট্র্যান্ট। আর এক ধরনের নেমাটোসিস্ট আছে হাইড্রার, তার পেঁচানো সুতাটা আবার এরকম। কিভাবে আঁকবো? অর্থাৎ ওই যে সুতাটা, পেঁচানো সুতাটা, সেটা আবার এরকম থাকে, এরকম। এ করে কি জানো? কোন একটা শিকারকে পেলে পেঁচায় ধরে, গায়ের মধ্যে ঢুকায় দিতে পারে না, পেঁচায় ধরে। এই নেমাটোসিস্টের নাম হচ্ছে ভলভেন্ট। ভলভেন্ট নেমাটোসিস্ট। আর এক ধরনের নেমাটোসিস্ট আছে, সেটার এই পেঁচানো সুতাটা এরকম। যদি প্যাচ খুলে তুমি দেখো, একটু ভোতা টাইপের, মাথায় একটা বড় ছিদ্র আছে, আর এই গায়ে অনেক কাঁটা আছে, এরকম কাঁটা আছে। আর মজার বিষয় হচ্ছে, এই নেমাটোসিস্টের থলির মধ্যে যে বিষ থাকে, সেই বিষটা আঠালো। ও 2 কাজ করে, এখান থেকে আঠা বের করে দেয় যেন প্রাণীটার গায়ে লাগলে আর ছুটে যেতে না পারে। আবার এই যে লম্বা লাঠিটা আছে চাবুকের মতো, এটার গায়ে কাটা কাটা আছে, এটা দিয়ে পিটাইতে থাকে, বারবার আঘাত করে। তাহলে এই সূচের মতো এগুলো ঢুকলে কোনো প্রাণীর গায়ে, তাহলে সে নিশ্চয়ই খুব আহত হবে। এইভাবে শিকারটাকে সে আঠা দিয়ে টেনেও ধরে, আবার এই সূচের মতো এগুলো দিয়ে আঘাত করে প্রাণীটাকে দুর্বল করে। এরকমের নেমাটোসিস্টও আছে, নোটেও পেয়ে যাবা, দেখবা। এই নেমাটোসিস্টের নাম হচ্ছে, নামটা একটু শক্ত, স্ট্রেপটোলিন গ্লুটিন্যান্ট। স্ট্রেপটোলিন গ্লুটিন্যান্ট। গ্লু বা আঠা থাকে, এই জন্য নাম এরকম দেওয়া হয়েছে, গ্লুটিন্যান্ট, স্ট্রেপটোলিন গ্লুটিন্যান্ট। আর একটা নেমাটোসিস্ট আছে এটার মতোই, কিন্তু শুধুমাত্র পার্থক্য হচ্ছে তার গায়ে কোনো কাটা থাকবে না, আর সুতাটা একটু খাটো আর ভোতা বেশি। এটা সবচেয়ে সাইজেও ছোট। এটার মধ্যে যেটা থাকে এটা হচ্ছে আঠা, খালি টাইনে ধরতে পারবে আঠা দিয়ে। ওর গায়ে ওরকম কাটা নাই যেটা দিয়ে আঘাত করতে পারবে। এটার নাম হচ্ছে স্টেরিওলিন গ্লুটিন্যান্ট। তাহলে মোট এই 4 ধরনের নেমাটোসিস্ট হাইড্রার মধ্যে পাওয়া যায়। কি কি? পেনিট্র্যান্ট, ভলভেন্ট, স্ট্রেপটোলিন গ্লুটিন্যান্ট, আর হচ্ছে স্টেরিওলিন গ্লুটিন্যান্ট। এই 4 ধরনের নেমাটোসিস্ট পাওয়া যায় হাইড্রাতে। বাট নিডারিয়া পর্বের তো আরো অনেক প্রাণী আছে।
সব মিলায় নিডারিয়া পর্বে প্রাণীদের মধ্যে 23 ধরনের নেমাটোসিস্ট পাওয়া যায়। তাহলে এই ছবিগুলো তোমরা একটু প্র্যাকটিস করবা, তোমাদের নোটেও পাবা। নাম কটাও বেশি ইম্পর্টেন্ট। শিকারের দেহে সূচের মতো ঢুকায় দেয় যেটা, সেটা পেনিট্র্যান্ট, এটা সাইজে সবচেয়ে বড়, এটা সংখ্যায়ও পাওয়া যায় বেশি। এখানে আরেকটা কথা বলি, একই হাইড্রার দেহে কিন্তু এই চারগুলো মিক্স থাকে। এমন না যে একটা হাইড্রার মধ্যে এটা থাকবে তো এটা থাকবে না, এটা থাকবে তো এটা থাকবে, তা না, মিক্স অবস্থায় থাকে। একসাথেই হয়তো সবকটা মিক্স অবস্থা থাকে, বুঝছো কিনা? একটা সূচের মতো ঢুকায় দেয়, আরেকটা দিয়ে প্রয়োজন হতে পেঁচায় ধরে, আরেকটা দিয়ে আঘাত করে, আরেকটা দিয়ে আঠা দিয়ে টাইনে ধরে, সবই মিক্স থাকে। এর মধ্যে একটা বিশেষ বৈশিষ্ট্য খেয়াল করো, একমাত্র পেনিট্রেন্ট যেটা, তার কিন্তু বারবার বারবিওল আছে। এছাড়া বাকি যেগুলো, সেগুলো কিন্তু বার বা বারবিওল জিনিসটা নাই। ওই যে 3টা বড় কাটা আর ছোট ছোট কাটা, বারবিওল যাদের নাম, এই জিনিসটা বারবার বারবিওল কিন্তু থাকে শুধু পেনিট্রেন্ট নেমাটোসিস্টে, বাকি 3টাতে কিন্তু থাকে না। আর সবচেয়ে সাইজে ছোট হচ্ছে এটা, গ্লুটিন্যান্ট। অনেক সময় পরীক্ষায় প্রশ্ন আসে যে কোন নেমাটোসিস্ট দ্বারা সে শিকারকে পেঁচায় ধরে, তখন তুমি ভলভেন্টের নাম বলবা। কোনটা দিয়ে শিকারকে আঘাত করে, তখন তুমি স্টেপটোলিন গ্লুটিন্যান্টের কথা বলবা। আবার শিকারকে আঠা দিয়ে আটকায় ধরে, সেটাও স্টেপটোলিন বা স্টেডিওলিন, গ্লুটিন্যান্টই একই কাজ, গ্লু আছে তাই গ্লুটিন্যান্ট নাম। আর যদি বলে শিকারের দেহে সূচের মতো ঢুকায় দেয় কোনটা, তখন তুমি পেনিট্রেন্টের নাম বলবে। এই আজকের পড়াটুকুই। এখন যদি কারো কোনো প্রশ্ন থাকে সে বলো তাড়াতাড়ি। ছেলেরা লিভ নাও, মেয়েরা যদি কোনো প্রশ্ন করতে বা শাই ফিল করে, আমি জানি না এখানে শাই ফিল করার কিছু আছে কিনা, তারপরেও তোমাদের সব কথাই শুনলাম। আমি ভিডিওটা অফ করি, আগে রাখো। তোমাদের সব কথাই